আচ্ছা, ভাস্করবাবু, এই যে ভাঙাচোরার উপর আপনি বসে আছেন, এই যে দেখতে পাচ্ছি আমরা এই এগুলো পুরাতন পিলার আছে, যেমন এই যে পুরাতন পিলার, এগুলো সবকিছুই আছে এখানে, পাঁচিল থেকে শুরু করে এগুলো হঠাৎ করে এত বাড়ি থাকতে, এতজনের বাড়ি বানাচ্ছে, এত কিছু আছে, তার মধ্যে আপনি এই তো এই বাড়িটা তো প্রায় ভগ্নপ্রায় বাড়ি, আপনার এই ছাদও ভেঙে গেছে, আগেও ভেঙে পড়েছিল, আমরা জেনেছি, দেখেছি যেটা। হঠাৎ এরকম করে ভেঙে দিয়ে গেল কারা এবং কেন? ডিএসপি কর্তৃপক্ষ, শাসক দলের, রাজ্য সরকারের যে যারা শাসকের ক্ষমতায় আছে তাদের মদতে। কেনটা বলতে, এই যে ধ্বংসস্তূপের মধ্যে বসে আছি, এটার একটা সিগনিফিকেন্স অবশ্যই আছে। আসলে ধ্বংসের মধ্যে দাঁড়িয়েও আমরা সৃজনের স্বপ্ন দেখি, আমি অন্তত দেখি। আর কে দেখে না দেখে আমি জানি না, আমি অন্তত দেখি। একটা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল লড়াইটা। যে লড়াই করি সেখানে নিজের স্বার্থ কোনোদিনই জড়িত থাকে না। আমি চেষ্টা করেছি ছোট থেকেই যে কাজ করব সেই কাজ যেন দশের জন্য হয়। এটা একটা প্রজেক্ট ছিল ডিএসপির কাছ থেকে, একজনের লিজে নেওয়া কোয়ার্টার, 99 ইয়ার্সের লিজ, মানে 100 বছরের প্রায় একটা লিজের দেওয়া একটা প্রপার্টি। সেইটাকে আমরা নিয়েছিলাম, আমি এবং আমার মিসেস, এবং সেটাও পয়সা খরচা করি, মানে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়েছিলাম, যেহেতু লিজ প্রপার্টি দলিল হয় না। উদ্দেশ্য ছিল যে এখানটাতে একটা আশ্রম হবে। আমি যে আশ্রমের সাথে যুক্ত, অনাথ, মানে পরমানন্দ মিশন, তাদের মেন একটা কাজের মধ্যে একটা হচ্ছে অনাথ বাচ্চাদের মানুষ করা। অনাথ বাচ্চা বলতে একদম মানে ডিপ্রাইভড ঘরের অনাথ ছেলে মেয়ে, বিশেষ করে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট। আমাদের প্রায় 550 মতো বাচ্চা আছে, তার মধ্যে 85% সেই কমিউনিটি থেকে আসা, এবং সম্পূর্ণ বিনা খরচায় তাদের সমস্ত দায় দায়িত্ব আশ্রম থেকে পালন করে কাজ করা হয়। সেটারই একটা কাজ করতে চেয়েছিলাম এখানে। এবং একটা লোন শোধ হয়ে যাওয়ার পর আবার দুজনে মিলে প্রায় 27 লাখ টাকা লোন নিয়েছিলাম, এবং এই কাজটা হচ্ছিল আর কি। ভেবেছিলাম যে একটা স্বপ্ন পূরণের জায়গাতে যাবে। তারপরে যথারীতি শাসক দলের প্রায় 1.5 মাস ধরে নির্বিঘ্নে কাজ হয়েছে। 1.5 মাস পরে তারপর শাসক দলের উৎপাত শুরু হয়েছে। মাঝখানে অফার করা হয়েছিল যে তাদের সাথে কোনো মন্ত্রীর সাথে গিয়ে পরে কথা বলি এবং মিটিয়ে নিই, আমি সেটা রাজি হইনি। তার পরিণতি এটা হলো। এবং তারা আইনটাকে এত ভালো করেই ইমপ্লিমেন্ট করেছে যে 12ই সেপ্টেম্বর চিঠি ইস্যু করছে, সেখানে 15ই সেপ্টেম্বর আমাকে শুনানিতে যেতে বলছে, এবং সেই চিঠি আমাকে দেওয়া হয়েছে 9ই অক্টোবর। আপনি তাহলে শুনানিতে যাননি? 1.5 মাস পরে চিঠি দিলে আমি শুনানিতে যাবো কিভাবে? টাইম মেশিনে তো আর যেতে পারি না। আচ্ছা। তারপরে 30 অক্টোবর চিঠি দেওয়া হচ্ছে, সেই চিঠি ইস্যু করা হচ্ছে 16ই সেপ্টেম্বর। অর্থাৎ 1.5 মাস পরে আমাকে চিঠি দিয়ে জানানো হচ্ছে যে তুমি ডেমোলিশ করো এটা। কোনো ইলিগাল কাজ হয়নি, কিন্তু আমি পরিষ্কার বলছি, এখানে রিপেয়ারিং হচ্ছিল, ক্যাটাগরি 4-এর কোয়ার্টার। তারপরেও তারা, মানে যাতে আমি সেই ডেমোলিশন অর্ডারটাকেও চ্যালেঞ্জ করতে না পারি, সেই জন্য একটা দিনের সময়ে তারা এটাকে ভেঙে দিয়ে গেছে। এবং সেটাও এসছেন সন্ধেবেলায়, অফিস টাইম পেরিয়ে যাওয়ার পরে। মানে খুব সিগনিফিক্যান্ট সমস্ত বিষয়গুলোই। এগুলো কি দিয়ে ভেঙে রাজ্যের মানুষ গেছে? বিবেচনা করুক যে কেন এটা হলো। কি? বুলডোজার নিয়ে এসেছিল, বড় বুলডোজার নিয়ে এসে ভেঙে দিয়ে গেছে। এবং ধরুন যদি এটা, আমি কথার জন্য ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইলিগাল কাজ আমি করেছি। এখানে যে মার্বেলগুলো দেখছেন, এই মার্বেলগুলো প্রায় 7 লাখ টাকার মার্বেল, আর গ্রানাইট আছে এগুলো। এবং এই গ্রানাইটের মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমার বোন বাড়ি করছে, তারও গ্রানাইট এখানে রাখা আছে। সেই গ্রানাইটগুলো পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। এই গ্রানাইটগুলো কিভাবে ইলিগাল হতে পারে? এই যে বাউন্ডারি ওয়াল দেখছেন, সেই বাউন্ডারি ওয়াল পর্যন্ত ভেঙেছে। আমি ধরে নিলাম যে গোটা কোয়ার্টারটা হচ্ছে ইলিগাল, কিন্তু এই গ্রানাইটগুলো কিভাবে ইলিগাল হতে পারে? কেউ আমাকে বুঝিয়ে বলুক। যেখানে যে প্রায় 6 থেকে 7 লাখ টাকার গ্রানাইট আছে, সেগুলো যে নষ্ট করে দিয়ে গেল, সেটার ইলিগালিটি কি আছে? মানে সেইটা আমাকে যদি কেউ বুঝিয়ে দেয়। আমি কোর্টে যাওয়ার প্রস্তুতি তো নিচ্ছেই, তার সাথে সবাইকে আবেদন জানাবো যে ব্যক্তি ভাস্কর ঘোষের জন্য নয়, যে আক্রমণ হয়েছে সে আক্রমণের পাশে এসে দাঁড়ান। এই অন্যায় প্রতিবাদ হওয়া প্রয়োজন। মানে পরিকল্পনা চলছে যে কবে কি করা যায়। আইনগতভাবে তাদের বোঝানো হবে। এবং এত লিগালি কাজ এরা করতে এসেছিলেন যে ডিএসপির অফিসাররা, তারা নিজেদের নাম বলতে ভয় পাচ্ছেন। অনেকে বলবেন হয়তো যে এটা তো কেন্দ্রীয় সরকারের সংস্থা। পশ্চিমবঙ্গে কোনো কেন্দ্রীয় সরকার সংস্থা, এখানে কারোর কোনো কাজ চলে না, এখানে তৃণমূল যা বলে তাই হয়। আলটিমেটলি তারা তাদের উদ্দেশ্য সাধন করেছে, ভেবেছে যে আমাকে আর্থিকভাবে কোমর ভেঙে দিলে বোধহয় আমি মানে স্যারেন্ডার করে যাব। সেটা হওয়ার নয়। খুব পরিষ্কার করে শুনে রেখে দিন যে ভাস্কর ঘোষ কারোর কাছে, এবং আমার পরিবারের যারা আছেন, আমরা না খেতে পাওয়া জায়গা থেকে উঠে আসা, মানে সব থেকেও না খেতে পাওয়া। আমাদের যে পরিবার, সেটা সম্ভ্রান্ত পরিবারের জন্ম আমার। সেখান থেকে, মানে বাবা যে সামাজিক কাজ করতেন, সেখান থেকে আমাদেরকে প্রায় না খেতে পেয়ে মানে আমাদের শৈশব কেটেছে।
না খেতে পেয়ে বাকি যৌবনটা এবং মানে বাকি বার্ধক্য পর্যন্ত কাটলেও মাথা নত কারো কাছে হবে না। যারা ভাবছেন যে মাথা নত করিয়ে বোধহয় আপনাদের প্রতিবাদের কণ্ঠস্বর থামিয়ে দেবেন, এটা হবার নয়। এই রাজ্যে যা কিছু অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে। একটা কথা খুশি লাগছে যে আমরা যে প্রতিবাদ করছি সেটা যে শাসকের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বওয়াচ্ছে, এই ঘটনা হচ্ছে সেটার প্রমাণ। লড়াই জারি আছে, জারি থাকবে। সমস্ত ইলিগ্যালিটির বিরুদ্ধেই লড়াই চলবে। আর লিগ্যাল ইল্লিগাল জানি না, যদি ইল্লিগ্যাল কোনো কাজ করে থাকি তাহলে সেই ইল্লিগ্যালিটির প্রমাণটা ডিএসপি দিক। এটুকু। আমার আর্থিক ক্ষতি হয়েছে, পরোয়া করিনি সেসবের, মানে কোনো কিছুকে আজ পর্যন্ত পরোয়া করিনি, এটা এটা ভবিষ্যতে করব না। এটা এক প্রকার শুধুমাত্র আপনার আর্থিক ক্ষতি নয়, মানে প্রকারান্তরে তাহলে কি আপনি বলতে চাইছেন যে শাসক দল একটা বার্তা সমস্ত প্রতিবাদী মানুষের কাছে পাঠাতে চাইছে যে যদি আমাদের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাদেরও এরকম অবস্থা হতে পারে, যদি ভাস্কর ঘোষকে এরকম করতে পারে, হ্যাঁ, এরকম বার্তা কি দেওয়ার চেষ্টা করছে? বিষয়টা তো তাই, বিষয়টা তাই। আমি দেখুন, আমি এখনো পর্যন্ত খুব সাধারণ জীবনযাপন করি। আমি একটা স্কুটারে ঘুরি, লোকাল ট্রেনে, লোকাল বাসে আমি যাতায়াত করি। অনেকে আমাকে কাল থেকে বলছেন যে আপনার নিরাপত্তার বিঘ্নিত হচ্ছে, বহুজন মানে বহু গণ্যমান্য ব্যক্তিও বলেছেন। আমি বলেছি যে আমার নিরাপত্তা নিয়ে চলার মতো কোনোদিন আমি যাবো না আর কি। ওইরকম জীবনযাপনে আমি রাজি নই। আমি ভাড়া বাড়িতে থাকি, আমার পক্ষে সম্ভব নয় সেসব মানে খরচা বিয়ার করা। আমি ওসবের স্বপ্ন দেখি না। মানে আমার স্বপ্ন ছিল যে এখানে আশ্রমটা হবে, 5টা বাচ্চা এসে থাকবে, তাদেরকে মানে কিছুটা আদর্শ দিয়ে বড় করার, যাতে তারা ভালো মানুষ হতে পারে। ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক, অন্তত ভালো মানুষ হোক। এই সমাজে বিশেষ করে পশ্চিমবঙ্গে সৎ এবং ভালো মানুষের বড় অভাব, সেটার অন্তত যোগদান থাকুক। যাই হোক, একটু মানে পিছিয়ে গেল হয়তো স্বপ্নটা। লড়াই জারি আছে, জারি থাকবে। মানে অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নয়, এবং কোনো কাটমানিখোর সিন্ডিকেটের কাছে তো নয়ই, প্রশ্নই ওঠে না। ধন্যবাদ ভাস্কর বাবু, আপনার এই লড়াই জারি থাক।